রাষ্ট্রের নাগরিকদের আর্থসামাজিক উন্নয়ন, সুরক্ষা, মৌলিক সেবার নিশ্চয়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং সর্বোপরি বৈষম্য প্রশমনের উদ্দেশ্য নিয়ে প্রণীত বাজেটগুলো পরিচিত জনকল্যাণমুখী বাজেট হিসেবে। বাংলাদেশের মানুষ জনকল্যাণমুখী বাজেট থেকে বঞ্চিত হয়ে আসছে বহু বছর ধরে। এখানে বাজেট মানেই উন্নয়ন কর্মকাণ্ডের নামে জনগণের অর্থের যথেচ্ছ তছরূপ। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের বাজেটটিও এর ব্যতিক্রম নয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে গণবিরোধী এ বাজেট কাঠামো পরিবর্তনের সুযোগ ছিল। যদিও অভ্যুত্থানের ১০০ দিন পেরিয়ে গেলেও এখনও ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের দেয়া বাজেটই বহাল রয়েছে। একইভাবে বহাল রয়েছে বিগত সরকারের গৃহীত রাজস্ব ও মুদ্রানীতিও। কিছু জায়গায় ব্যক্তির পরিবর্তন হলেও অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের অর্থনীতির দর্শন ও ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন হতে দেখা যায়নি। বরং বৈষম্য বিলোপের ডাক দিয়ে একটি অভ্যুত্থান সফল হলেও অর্থনৈতিক ব্যবস্থাপনায় তা দূর করার কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে বিদ্যুতের দাম বেড়েছে ১৮৮%। ওয়াসার পানির দাম বেড়েছে ২০০%-এর কাছাকাছি। অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে গ্যাস ও জ্বালানি তেলের দামও। জনগণের জীবনকে দুর্বিষহ করে তোলা এসব গণদ্রব্যের দাম কমানোর সুযোগ ছিল অন্তর্বর্তী সরকারের হাতে। যদিও বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল ও পানির মতো গণদ্রব্যের মূল্য নির্ধারণ চলছে আগের পদ্ধতিতেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রায় ৩ বছর ধরে মূল্যস্ফীতির চাপে দিশেহারা দেশের সাধারণ মানুষ। শেখ হাসিনা সরকারের পতন হলেও একই নীতি অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে নীতি সুদহার উন্নীত করা হয়েছে ১০%। যদিও মূল্যস্ফীতি না কমে উল্টো অক্টোবরে এসে ১০.৮% ছুঁয়েছে। আর খাদ্যপণ্যের মূল্যস্ফীতি উঠেছে ১২.৬৬%। অতি সংকোচনমূলক মুদ্রানীতির প্রভাবে বেসরকারি খাত, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প তীব্র তারল্য সংকটে পড়েছে। শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা চলছে দেশের তৈরি পোশাক খাত সহ সব শিল্পে। গত ১.৫ দশকে দেশে পরিবহন ব্যয় বহুগুণ বেড়েছে। এক্ষেত্রে অভিযোগ ছিল বিপুল অঙ্কের চাঁদাবাজির। গত ৫ আগস্ট আওয়ামী লীগের চাঁদাবাজরা পালিয়ে গেলেও পরিবহন ভাড়া কমেনি। এখনও বহাল রয়েছে জমি, প্লট, ফ্ল্যাটে কালো টাকা সাদা করার সুযোগও। এখনও বহাল রয়েছে ২০২৪-২৫ অর্থ বছরের কর, শুল্ক ও ব্যয় কাঠামো। সব মিলিয়ে গণ অভ্যুত্থানের পর সংসদ বিলুপ্ত হলেও শেখ হাসিনার তৈরি বাজেটেই চলছে দেশের অর্থনীতি। এ ১.৫ দশকে নজিরবিহীন অরাজকতা ও লুটপাটের মধ্য দিয়ে গেছে দেশের ব্যাংক খাত। নামে বেনামে নিজ ব্যাংক থেকেই আমানতকারীদের অর্থ লোপাট করেছেন চেয়ারম্যান, পরিচালকরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের বেসরকারি খাতের ১১টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে। এর ফলে লুটপাট সাময়িক বন্ধ হলেও ব্যাংকগুলো আমানতকারীদের আস্থা হারিয়েছে। তীব্র হয়েছে পর্ষদ ভেঙে দেয়া ব্যাংকগুলোর তারল্য সংকট। চাহিদা অনুযায়ী আমানত তুলতে না পেরে লাখ লাখ গ্রাহক এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। সংকটে পড়া ব্যাংকগুলো যখন অস্তিত্ব সংকটে, ঠিক তখনই দেশে কার্যরত বিদেশি ব্যাংক ও বিশেষ কিছু বেসরকারি ব্যাংকের মুনাফা আকাশচুম্বী উচ্চতায় পৌঁছেছে। আমানত ও ঋণের সুদ হারের ব্যবধান বা স্প্রেড বড় হয়ে ওঠায় এ ব্যাংকগুলোর মুনাফা বাড়ছে। অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও ব্যাংক নির্বাহীরা বলছেন, অন্তর্বর্তী সরকারের কাছে গণমানুষের প্রত্যাশা ছিল বিপুল, কিন্তু প্রথম ১০০ দিনে এর কিয়দাংশও পূরণ হয়নি। সাধারণ মানুষ স্বস্তি পায় এমন কোনো উদ্যোগই বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে, রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দিয়েছেন, কিন্তু শেখ হাসিনার রেখে যাওয়া জনবিমুখ অর্থনৈতিক ব্যবস্থার ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। কয়েক বছর ধরেই মন্দাক্রান্ত সময় পার করছে বাংলাদেশের অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশেহারা ছিল সাধারণ মানুষ। ডলার সংকট, রিজার্ভের বড় ক্ষয়সহ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও বিপদে ছিল বাংলাদেশ। এরপরও প্রতিবারে ঘোষিত বাজেটের আকার আগেরবারের রেকর্ড ছাড়িয়েছে। শেখ হাসিনার শাসনামলে বাজেটের আকার দ্বিগুণ তিনগুণ হলেও স্বাস্থ্য ও শিক্ষা খাতে আনুপাতিক হারে বরাদ্দ কমেছে। সামাজিক নিরাপত্তা খাতে ব্যয়ের বড় অংশই গেছে পেনশনে। আবার সামাজিক নিরাপত্তাভোগীদের বড় অংশই ছিল ভুয়া ও অস্তিত্ববিহীন। সড়ক ও রেল সহ বড় বড় অবকাঠামো খাতে যে ব্যয় হয়েছে তাও কিলোমিটার প্রতি ব্যয়ে বিশ্বে অন্যতম সর্বোচ্চ। ১৫ বছরের শাসনামলে সরকারের ঋণ বেড়েছে
15 লাখ কোটি টাকার বেশি। ফলে বাজেটের বড় অংশই ব্যয় হচ্ছে ঋণের দায় পরিশোধে। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ মানুষের প্রত্যাশা ছিল গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার জনবিমুখ এ বাজেটের সংস্কার ও পরিবর্তন করবে। রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে অর্থবছরের বাকি মেয়াদের জন্য একটি জনমুখী বাজেট ঘোষণারও সুযোগ ছিল। প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার জনমুখী পদক্ষেপ নেবে, আর নতুন পদক্ষেপে মূল্যস্ফীতি কমবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারের ব্যয় বাড়বে, জনগণের ওপর পরোক্ষ করের বোঝা কমবে, বিদ্যুৎ পানি সহ যাতায়াত ব্যবস্থা আরও সাশ্রয়ী হবে। কিন্তু সরকারের প্রথম 100 দিনে এর কোনোটি দেখা যায়নি। উল্টো বাংলাদেশ ব্যাংক নীতি সুদ হার 10% উন্নীত করায় দেশের বেসরকারি খাত ঋণের খরায় ভুগছে। ব্যবসা বাণিজ্যের ব্যয় আরও বেড়েছে। সেপ্টেম্বরে এসে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির হার নেমেছে 9.20%, যা গত 3 বছরের মধ্যে সর্বনিম্ন। প্রত্যাশা অনেক বেশি হওয়ায় প্রাপ্তি কম দেখা যাচ্ছে বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তার মতে, গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। এ কারণে প্রথম 100 দিনের প্রাপ্তি কম দেখা যাচ্ছে। তবে এটি অস্বীকার করার উপায় নেই যে সরকারের পক্ষে আরও জনবান্ধব পদক্ষেপ নেয়ার সুযোগ ছিল।